আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার বন্ধুর কাছে শোনা। আমার বন্ধু আমাকে যেভাবে শেয়ার করেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। আমার বন্ধুর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 মাইল ফাঁকে। আমরা একসাথেই পড়াশোনা করতাম। ওর নাম রাফি। ও অনার্সে পড়াশোনা করে আমার সাথেই। আমি যে বুথ এফএমের চ্যানেল নিয়ে কাজ করি সেটা ও জানতো। তাই ও বলতো যে কোনো এক সময় ফাঁকা পেলে, অন্য সময় দেখা হলে আমি তোকে একটা আমার ঘটনা শেয়ার করব। সেজন্য ওর সাথে আজকে দেখা। আর ও আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। ওরে তোরা কে আছিস রে, জলদি আয়, এ সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আয় এখানে। কথাটি বলে চিৎকার করতে করতেই ভরা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মাঝে দৌড়ে এলেন বিদ্যার রত্না বেগম। বাড়ির উঠানের মাঝখানে বসে প্রলাপ বকতে বকতে চিৎকার করতে লাগলেন, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমার রতনের মেয়েটার আবারও কপাল পড়ল। গতবারের মতো এবারও আর শ্বশুর ঘরে যা হলো না গো, সব শেষ হয়ে গেল। ওনাকে এমন প্রলাপ করতে দেখে পুরো অনুষ্ঠানের মানুষগুলো যেন নীরব স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মাঝে সকল আয়োজন থমকে গিয়ে পরিণত হলো বিষণ্ণতায়। রতন মিশ্রা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালেন। কিছুটা ধমকের সুরে বললেন, কি হয়েছে হ্যাঁ? এভাবে পাগলের মতো প্রলাপ করছে কেন? কোথা থেকে দৌড়ে এলে তুমি হ্যাঁ? আর কি এমন সর্বনাশ হয়েছে শুনি? ওনার কথার উত্তরে রত্না বেগম আরো বেশি চিৎকার করে উঠানে মাটির উপর হাত দিয়ে আঘাত করতে করতে বললেন, রতন বাবারে, আমার নাতির কপালটা আবার পুড়েছে। বরযাত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না। রাস্তার মাঝখানে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে তারা। আমি জানতাম এমন কিছুই হবে। পই পই করে তোদের নিষেধ করেছিলাম রাত করে বিয়ের অনুষ্ঠান না করতে। দেখলি তো, গতবারের মতো এবারও নিজের মেয়ের মুখ পোড়ালি। এখন কি হবে? পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে আমরা? সবাই তো মেয়েকে অপয়া বলবে। ওনার এমন কথায় মুহূর্তে থমকে গেলেন রতন মিশ্রা। প্রচন্ড রকমের ঘাবড়ে গেলেন তিনি। তবে কি গতবারের মতো এবারও বরযাত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না? আবারও কি সকালে সূর্যোদয়ের পরেও কোথাও মিলবে না তাদের রক্তশূন্য লাশ? কথাটা ভেবেই যেন গা শিউরে উঠলেন তিনি। মা মরা মেয়েটার কথা চিন্তা বুকে ব্যথা শুরু হলো তার। সিলেট বিভাগের এক পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে বসবাস করেন রতন মিশ্রা তার ও পরিবার। তার একমাত্র মেয়ে চাঁদনির যখন 7 বছর বয়স, তখন তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে মা মরা মেয়েটিকে অনেক ভালোবেসে আদরে বড় করেছেন তিনি। মেয়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়েটাও করেননি। পরিবারে তার মেয়ে চাঁদনি এবং মা রত্না বেগম ছাড়া আর কেউ নেই। এলাকায় রতন মিশ্রার বেশ ভালো নামডাক রয়েছে, সবাই বেশ ভালোই জানেন তাকে। পরিবারে অনেক সচ্ছল। রতন মিশ্রা একজন অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবী। এলাকায় সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কেমন একটা চাঁদনিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে না চাওয়া সত্ত্বেও তাকে কোলে তুলে নিল সামনে থাকা অভয়টা। কোলে নিয়ে যখনই পিছন ঘুরতে যাবে তখনই বুঝতে পারে তার পিছনে অনেকগুলো মানুষ এসে দাঁড়িয়েছে। এটা দেখে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল অভয়টা। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, একটু নড়াচড়া করলো না। অভয়টা তার গায়ে একটি হরিওয়ালা জ্যাকেট পরা, হুডি দিয়ে মাথা এবং মুখে ঢেকে আছে সে। চাঁদনিকে কোলে তুলে নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রতন মিশ্রা এবং এলাকার বেশ কয়েকজন লোক এগিয়ে আসলো তার কাছে। সবাই টর্চের আলো ফেললো অভয়টার মুখে, কিন্তু সে হুডিটা এতটা নিচে নামিয়ে রেখেছে যে মুখটা স্পষ্ট দেখা গেল না। এবার সবাই তার মুখের ওপর থেকে আলো সরিয়ে চাঁদনির মুখের ওপর টর্চের আলো ফেললো। দেখলো চাঁদনি অজ্ঞান হয়ে তার কোলের মাঝে পড়ে রয়েছে। চাঁদনির হাতার কাছে জামা অনেকটা ছেঁড়া, গায়ে কোনো ওড়না নেই। তাকে এই অবস্থা দেখে যে যার বোঝা বুঝে নিল। সবাই ভুল বুঝে একে অপরের সাথে কানাঘুষা করতে লাগলো। রতন মিশ্রা দেরি না করে দ্রুত নিজের গায়ের শার্টটা খুলে চাঁদনির গায়ে পরিয়ে দিল। তারপর চিৎকার করে রাগী গলায় জিজ্ঞেস করলো, এই ছেলে, কে তুমি? আর আমার মেয়েকে এই অবস্থায় এখানে নিয়ে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওর কি হয়েছে? ওনার এমন ধমক খেয়েও ছেলেটা কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন ভীষণ রকম ভাবনার মাঝে আছে সে। রতন মিশ্রা এবার দুপা এগিয়ে গেল তার দিকে। তারপর ছেলেটির মুখের ওপরে হুডিটা ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো। তখন ওই ছেলেটি দ্রুত বলে উঠল, দেখুন, আপনারা ভুল ভাবছেন। আমি ওনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কোলে নিয়েছি, এর বেশি কিছুই না।
রতন মিশ্রা থেমে গেল, কিছুটা ঝাঁঝালো গলায় আবারও বলে উঠল, ফাজলামি করো তাই না? ফাজলামি করো আমাদের সাথে, হ্যাঁ? এতটাই আমার মেয়ে এখানে কেন আসতে যাবে? আর অজ্ঞানই বা হবে কেন? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে এর আগে এলাকায় তো কোনো সময় দেখিনি। বলো তুমি কে? কথাটি বলে রতন মিশ্রা আবারও ছেলেটির হুডি সরানোর জন্য হাত এগিয়ে দিল, সাথে সাথে ছেলেটি দুপা পিছিয়ে দিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর গলায় বলে উঠল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, যার পথে দেখলাম এই মেয়েটা জঙ্গলের মধ্যে একা একা ঘুরঘুর করছিল। হয়তো কিছু দেখে ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায় সে, পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, তাই তাকে নিয়ে আমি এসেছি এখানে। ঘুম ভাঙতে নিজেকে একটি অন্ধকার রুমের বিছানার উপর আবিষ্কার করে চাঁদনি। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে সে ঠিক কোথায় আছে। তখন আর রাতের কথাগুলো মনে পড়ে যায় তার। মনে পড়ে তার বিয়ে হয়ে গেছে, একজন অচেনা ছেলের সাথে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তার। কথাগুলো মনে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে চাঁদনি। চারদিকে তাকে ঘুটঘুটে অন্ধকার দেখতে ভয়ে ভীষণ ভয় পায়। বুকের মাঝে অজানা ভয় বাসা বাঁধে তার। সে শুকনো ঢোক গেলে, তারপর কাঁদো কাঁদো গলায় এদিক ওদিক তাকাতে তাকাতে চিৎকার করে বলে, শুনছেন? কেউ আছেন এখানে? প্লিজ কেউ থাকলে কথা বলুন। আমার ভীষণ ভয় করছে। আমি এখানে কিভাবে এলাম? আর এটা কোন জায়গা? তখন রুমের মাঝে আলো জ্বলে ওঠে। চারদিকে হঠাৎ করে আলো জ্বলে ওঠায় দ্রুত চোখ বন্ধ করে নেয় চাঁদনি। তারপর টিপ টিপ করে ধীরে ধীরে চারিদিকে তাকায় সে। তাকিয়ে যেন ভীষণ রকম অবাক হয়ে যায়। বিশাল এক বড় একটি রুমের মাঝে পালঙ্কের উপর শুয়ে আছে সে। রুমটা দেখে মনে হচ্ছে যেন কোনো রাজার রুম, অসম্ভব সুন্দর আর সাজানো গোছানো এবং পরিপাটি। প্রতিটি জিনিসে লেগে আছে অভিজাত্যর ছোঁয়া। চারদিকে একবার ভালো করে দেখে সে। তারপরে তার চোখ পড়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে যায়। সে কিনা দুই হাত তা পকেটে গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চাঁদনি লজ্জা পেয়ে দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে নিজের দিকে লক্ষ্য করে দেখে তার গায়ে কোনো ওড়না নেই। এলোমেলো ভাবে বিছানায় শুয়েছিল সে। ব্যাপারটা খেয়াল হতে দ্রুত এদিক ওদিক তাকিয়ে পাশ পড়ে থাকা ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নেয়। তার আমতা আমতা করে তখন বলে, আমি এটা কোথায়? এটা কোন জায়গা? আমি আমি তো আমি তো কিছু বুঝতে পারছি না। ওর কথার উত্তরে ছেলেটি আবার পকেটের মধ্যে হাত থেকে বের করে হেঁটে হেঁটে ওর পাশে এসে দাঁড়ায়। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তীক্ষ্ণ নজরে দেখে সে। চাঁদনি একবার মাথা তুলে ছেলেটার দিকে তাকিয়ে নতুন করে প্রেমে পড়ে যায়। গতকাল রাতে যেমন দেখছিল তার চাইতেও যেমন বেশি সুন্দর লাগছে দেখতে এখন তাকে। মাথায় কোনো হুডি নেই, গায়ে সিম্পল একটা কালো রঙের শার্ট পরা। অনেক বেশি কিউট লাগছে দেখতে। ধবধবে সাদা গায়ের রং এবং কালো শার্ট সে পরে আছে। প্রচন্ড খিদে লেগেছে চাঁদনির, কিন্তু ডাইনিং টেবিলের উপর শুধুমাত্র ফল ছাড়া আর অন্য কিছু না পেয়ে বেশ বিরক্ত হলো সে। খালি পেটে ফল খেলে তার বমি লাগে, কিন্তু এখন ফল ছাড়া এখানে অন্য কিছুই নেই। সে যেটা খেতে নিজের ক্ষুধা নিবারণ করবে তাই বাধ্য হয়েই একটি কলা খেয়ে নিল সে। তারপর একটি আপেল হাতি নিয়ে চলে গেল জানালার কাছে। সে বুঝতে পারছে না সকাল হওয়া সত্ত্বেও বাড়ির বাইরে সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে কেন। তাই জানালার কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো ব্যাপারটা। ভালোভাবে খেয়াল হতে সে দেখলো দিন হলেও বাড়ির চারিপাশে বিশাল বিশাল বটগাছ লাগানো, যার কারণে বাইরে এমনভাবে ঢেকে আছে যে মনে হচ্ছে এখন সন্ধ্যা। চাঁদনি আমারও বেশ বিরক্ত হলো। এটা আবার কেমন বাড়ি? চারিপাশে এত বড় বড় বটগাছ কে লাগাতে বলেছে? কেমন একটা গা ছমছমে পরিবেশ। দূর দূরান্ত অবধি শুধু গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে ভাবলো সে হয়তো বাড়ির পিছনের দিকে দেখছে, তাই ওই পাশ থেকে সরে বাড়ির আশেপাশে জানালাটা খুলে দিল। কিন্তু সেখানেও একটা অবস্থা, গাছপালা ছাড়া আর অন্য কিছুই দেখাই যাচ্ছে না। দিনের বেলায় মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আছে চারপাশটা। হঠাৎ চাঁদনি খেয়াল করলো গাছের ডালের সাথে বেশ কয়েকটা বাদুড় ঝুলে আছে। বাদুরগুলোকে দেখে সে বেশ অবাক হলো। হাতে থাকা আপেলটাও একটা কামড় দিয়ে তীক্ষ্ণ নজরে তাকালো বাদুরগুলোর দিকে। বাদুরগুলো স্বাভাবিকের তুলনায় অনেকটা বড়। চোখ বন্ধ করে চুপচাপ গাছের ঢালে ঝুলে আছে তারা। মুখের দুপাশে দুটো চকচকে সরু দাঁত বেরিয়ে আছে। বেশ ভয়ঙ্কর লাগছে। এমন বাদুড় সে এর আগে কখনো দেখেনি। কিছুটা ভয় পেয়ে জানালার কাছ থেকে সরে এলো সে। বেশ ভয় লাগছে তার। একিতে অচেনা জায়গা, তার ওপর এমন গাছ ছমছমে পরিবেশে একা একা এত বিশাল একটা বাড়িতে থাকতে যে কারোই ভয় লাগার কথা।
চাঁদনি আপেলটা খেতে খেতে পুরো বাড়িটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। সে আপেলে এক কামড় দিচ্ছে আর হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে এবং চারদিকে শুকনো নজরে তাকিয়ে দেখছে। পুরো বাসাটাই এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি যে চাঁদনি বিশ্বাসই করতে পারছে না এ বাড়িতে শ্রাবণ একা থাকে। মনে হচ্ছে যেন 10-12 জনের কাজের লোক যদি সবসময় পরিষ্কার রাখে তবেই যেন এরকম চারদিকে সব গোছানো গোছানো থাকতে পারে। ঘুম ভেঙে নিজেকে বিছানার উপর আবিষ্কার করে চাঁদনি। মাথাটা ভীষণ রকম ভারী হয়ে আছে তার। সে ধীরে ধীরে চোখে ডলতে ডলতে উঠে বসে। তারপর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার সাথে ঠিক কি হয়েছিল। কিন্তু শ্রাবণকে ছাড়া আর কোনো ঘটনাই মনে পড়ে না তার। রুমটা খালি দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে। চারদিকে চোখ বুলিয়ে দেখে রুমে সে ছাড়া অন্য কেউই নেই। এদিকে ভীষণ টয়লেটে চাপ দিলে আর কোনো কিছু না ভেবে টয়লেটের দিকে দৌড়ে লাগায় সে। কিন্তু টয়লেটে যাওয়ার সাথে সাথে কিছু দেখে ভয় পেয়ে যায়। জোরে জোরে চিৎকার করতে থাকে সে। তখনই কোথা থেকে যেন হাওয়ার বেগে চলে আসে শ্রাবণ। ওকে দেখতে পেয়ে চাঁদনি দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। ওর এমন কাণ্ডে শ্রাবণ বেশ অস্বস্তি বোধ করে। চাঁদনি তাকে এতটাই আস্পৃষ্টে জড়িয়ে ধরেছে যে চাঁদনির শরীরের ঘ্রাণ একদম তীব্রভাবে পাচ্ছে শ্রাবণ, যার কারণে তার ভেতরের ভ্যাম্পায়ারটা জেগে উঠেছে। ইচ্ছে করছে এখন এই চাঁদনির গলায় নিজের সরু দুটি দাঁত বসিয়ে পুরো শরীরের রক্ত চুষে খেতে, কিন্তু সেটা এখন করা যাবে না। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তাই নিজেকে যতটা সম্ভব সামনে নিয়ে চাঁদনিকে জোরে ধাক্কা দিয়ে নিজের শরীর থেকে সরিয়ে নেয় শ্রাবণ। সাথে সাথে চাঁদনি তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে গিয়ে মাথায় আঘাত পায়। ফলে মাথা ফেটে অল্প একটু রক্ত গড়িয়ে পড়ে তার। রক্তের ঘ্রাণ নাকে যেতে শ্রাবণ যেন পাগলের মতো হয়ে যায়। তার চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করে। মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আসে সরু লম্বা দাঁত। হাতের নখগুলো লম্বা লম্বা হয়ে যায়। শ্রাবণ বুঝতে পারে এখন কি ঘটতে চলেছে। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে রক্তের গন্ধে। চাঁদনিকে এখনই রক্ত চুষে মেরে ফেলার জন্য পাগল হয়ে যায় শ্রাবণ, কিন্তু সেটা এখন কোনোভাবেই করা যাবে না। তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। নিজেকে অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। হিংস্রভাবে এগিয়ে যেতে যায় চাঁদনির দিকে। তখন এসে চাঁদনির ছোট বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করেছে। মাথায় হাত দিয়ে চেপে ধরে আছে সে। মুহূর্তে শ্রাবণের কি হয় সে বুঝতে পারে না। তার ভ্যাম্পায়ারটার রূপ গায়েব হয়ে গিয়ে নিজের মানুষের মতো স্বাভাবিক রূপে ফিরে আসে সে। চাঁদনির নিষ্পাপ কান্না জড়ানো তার মায়া তাকে আটকে ফেলে। শ্রাবণ চলে গেছে প্রায় 15 মিনিট হলো। এত তাড়াতাড়ি সে কোথায় গেল কিছু যেন মাথায় ঢুকছে না চাঁদনির। এদিকে বড্ড ক্ষুধা লেগেছে তার। তাই কোনো কিছু না ভেবে বিছানার উপর গিয়ে চুপচাপ বসে বারবার বিরিয়ানির প্যাকেটের দিকে তাকায়। আর শুকনো ঢোক গেলে তার আর সহ্য হচ্ছে না। রাগটাকে দূরে ফেলে রেখে দ্রুত বিরিয়ানির প্যাকেটটা হাতে তুলে নেয়। খুলে দেখে হালকা গরম বিরিয়ানি। অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে তার থেকে। চাঁদনির আর তর্স হয় না। সে হাত না ধুয়ে খাওয়া শুরু করে দেয়। 5 মিনিটের মধ্যে এক প্যাকেট বিরিয়ানি সাবার করে ফেলে সে। খাওয়া শেষে বুঝতে পারে তার প্রচন্ড পানি পিপাসা লেগেছে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি নেই। তাই উঠে বাইরে চলে যায়। ফ্রিজ খুলতেই দেখে অনেকগুলো বোতল রাখা, কিন্তু সবগুলো বোতলে কালো রঙের। সে বুঝতে পারে না এগুলোর মধ্যে কি আছে। তাই একটা বোতল হাতে নিয়ে সেটার মুখ খুলে নেয়। তারপর ভেতরে তরলটা কাঁচের গ্লাসে ঢালতে ভীষণ ভয় পেয়ে যায় সে, কারণ বোতলটার ভেতরে তাজা রক্ত রাখা। লাল টকটকের রক্ত দেখে তার যেন মাথা ঘুরে ওঠে। হাত থেকে গ্লাসটি নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। গ্লাসে থাকা রক্তটা ছড়িয়ে পড়ে ফ্লোরে। সে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে ওঠে। ছোটবেলা থেকে রক্ত দেখে ভীষণ ভয় পায় সে। আর সামনে এমন বোতল ভর্তি রক্ত যেন দম বন্ধ করে দিচ্ছে তার। ওর চিৎকার শুনে শ্রাবণ যেন কোথা থেকে ছুটে আসে ওর কাছে এসে ফ্লোরে তাকাতে বুঝতে পারে চাঁদনি কি দেখে এতটা ভয় পেয়েছে। যেভাবেই হোক ওকে সামাল দিতে হবে। তাই শ্রাবণ সোজা ওকে বুকে জড়িয়ে নিয়ে আর এক রুমে নিয়ে আসে, বিছানার ওপর বসিয়ে দেয়। কিন্তু চাঁদনি নিজের মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার করেই যাচ্ছে। এবার শ্রাবণ ওর মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও, এভাবে চিৎকার করার মতো কিছু হয়নি। ওর কথার উত্তরে চাঁদনি নিজের মুখের সামনে থেকে হাতটা সরায়। তার ফুপিয়ে ফুপিয়ে বলে, বোতলের মধ্যে এগুলো কি ছিল?
এত রক্ত কেন ফ্রিজে রাখা আছে? আপনি কি তাহলে এখন ওই রক্তই খাচ্ছিলেন? কে আপনি? আপনি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? আমাকে বাবার কাছে রেখে আসুন। আমি আর এখানে থাকতে চাই না, আমার ভীষণ ভয় করছে। তার কিছুক্ষণ পরে চাঁদনির উপর ঝাঁপিয়ে পড়ে শ্রাবণ এবং চাঁদনিকে রক্তাক্ত করে ফেলে। অল্প কিছুক্ষণের মধ্যে চাঁদনির মৃত্যু হয়ে যায় এবং সেই ভ্যাম্পায়ারটা ওই এলাকা থেকে চলে যায় এবং চাঁদনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুদিন পরে চাঁদনির পুরো লাশটা, রক্তাক্ত লাশটা পাওয়া যায় নদীর খালে। সেই ঘটনাটা দেখে পুলিশ তদন্ত করতে থাকে, কিন্তু সেখানে কোনো কিছুই করা যাচ্ছে না। পুলিশ জানায় এটা কোনো অবয়বের কাজ হবে হয়তো। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে যদি পাঠাতে চান তাহলে bhutola horror@gmail.com এখনই পাঠিয়ে দিন। তাহলে চলে যাবো আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব।